Hello, guys. Welcome back to another recorded class of economics. আমরা লাস্ট দিন যখন পড়েছিলাম তখন ইকোনমিক প্ল্যানিং আর 5 ইয়ার প্ল্যানস পড়েছিলাম। তো 5 ইয়ার প্ল্যানিং এর আমরা নম্বর 3 বা থার্ড 5 ইয়ার প্ল্যান ওইটা অব্দি পড়েছি। সেটা আরেকবার আমরা রিকল করব, তারপরে আবার এগিয়ে যাব 5 ইয়ার প্ল্যানগুলোর মাধ্যমে। তো আবার আমরা ফেরত এসেছি। থার্ড 5 ইয়ার প্ল্যান 1961 to 66 এর মধ্যে হয়েছিল। এটাকে গ্যাটগিল যোজনাও বলা হয়, যেহেতু এটা গ্যাটগিল ফর্মুলার উপরে বেস করে বানানো। কিন্তু এটার যদি কনসেপচুয়াল পার্সন বা মানুষজন কে ছিলেন বা ফর্মুলেটেড বাই কোয়েশ্চেন থাকে, তখন আমরা করব জন স্যান্ডি অ্যান্ড সুখময় চক্রবর্তী। সময়টা কি ছিল এবং আমার সেই সময় লক্ষ্য কি ছিল, আমি অলরেডি এগ্রিকালচার আর ইন্ডাস্ট্রির উপরে ফোকাস করে ফেলেছি। এইবারে আমি ভাবলাম তাহলে এবার ইন্ডিয়াকে আমি সেলফ রিলায়েন্ট আর সেলফ জেনারেটিং বানাবো। একই সাথে হেভি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন আর ফুড রেস দুটোর উপরেই ফোকাস করে এগিয়ে যাব, যেহেতু আমার আগের দুটোর থেকে এক্সপিরিয়েন্স আমি পেয়েছি। তাই এখানে আমি অবজেক্টিভস হিসেবে কি কি নিলাম, আরো লেবার ফোর্সের অপটিমাম ইউজ, এমপ্লয়মেন্ট জেনারেশন, ইটিসি ইটিসি। সমস্যা কি দাঁড়ালো, 1 নম্বর, সেই সময় চাইনিজ অ্যাগ্রেশন হলো। 1962 এর চাইনিজ অ্যাগ্রেশন, তার সাথে ইন্ডো পাক ওয়ার 1965 এ, কার্গিল যুদ্ধ। আগের দিন আমি ফ্লোতে এটাকে বাংলাদেশ লিবারেশন ওয়ার বলেছিলাম, আর এটা তা নয়, কার্গিল ওয়ার যেটা। এবং 100 বছরের মধ্যে সব থেকে কঠিনতম খরা। এছাড়াও ভারতবর্ষ তার প্রথম প্রধানমন্ত্রীকে হারায়, মানে জওহরলাল নেহেরু 1964 সালে মারা যান। এই সময় ভারত পড়ে যায় বিভিন্ন রকম আনফোর্সিন ইভেন্টস এর মধ্যে। এই সময় প্রথমবার ভারত ফরেন এড এর উপরে খুব বেশি মাত্রায় রিলাই করে, এবং এইটা হচ্ছে ফার্স্ট টাইম যখন ভারতবর্ষ আইএমএফ থেকে বড় করে। তো থার্ড 5 ইয়ার প্ল্যানটা মুখ থুবড়ে পড়লো। থার্ড 5 ইয়ার প্ল্যানটা মুখ থুবড়ে পড়ার জন্য তারপরে আমরা আনলাম প্ল্যান হলিডে। প্ল্যান হলিডে কেন বলছি, অলরেডি প্ল্যানটাকে আমি ছুটিতে পাঠালাম। এটা হচ্ছে অ্যানুয়াল প্ল্যান, মানে বাৎসরিক প্ল্যান। 3 বছরের জন্য এইগুলো চলবে, 66 থেকে 69 অব্দি। অলরেডি আমি 5 বছরের প্ল্যান নিয়ে হেরে গেছি। তো সেই ভরপাইটা করার জন্য সিঙ্গেল সিঙ্গেল ইয়ারের আমরা কিছু প্ল্যানস নিলাম। সেই প্ল্যানগুলোতে কি কি করা হলো, অলরেডি যেহেতু ড্রট হয়েছিল, তাই এগ্রিকালচারের উপরে কিন্তু ক্রাইসিস চলছিল এবং ফুড শর্টেজ চলছিল। সেইগুলোকে এই অ্যানুয়াল প্ল্যানে এমফ্যাসিস দিয়ে ইরাডিকেট করার চেষ্টা করা হয়। কি কারণে, কিভাবে, নিউ এগ্রিকালচারাল স্ট্র্যাটেজি, যেটাই পরবর্তীকালে গ্রিন রেভলিউশন নামে পরিচিত হলো। কিভাবে আমরা ইউজ করলাম ওয়াইড স্প্রেড ডিস্ট্রিবিউশন অফ HYV সিডস। HYV মানে হাই ইল্ডিং ভ্যারাইটি সিডস, মানে খুব বেশি মাত্রায় যে ফলনগুলো হবে। এক্সটেন্সিভ ইউজ অফ ফার্টিলাইজার, এক্সপ্লয়টেশন অফ ইরিগেশন। বেসিক্যালি আমার এগ্রিকালচারাল প্রোডাকশনকে বুস্ট আপ করার জন্য যা যা করা দরকার সেগুলো আমি করলাম। সেই সময় প্রথমবার
1966-67 গ্রিন রেভলিউশন এই শব্দটি কয়েন করলেন। তোমরা নিশ্চয়ই জানো গ্রিন রেভলিউশনের ফাদার কাকে বলা হয়? এম এস স্বামীনাথন। আমি এখানে শর্টে MSS লিখে দিলাম। মেক্সিকো থেকে হাই ইল্ডিং ভ্যারাইটি সিডস এলো এবং ভারতবর্ষের নর্থ ওয়েস্ট ইন্ডিয়া মানে গুজরাট, রাজস্থান, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, হরিয়ানা এই সমস্ত জায়গাগুলোতে মোস্টলি সাকসেসফুল গ্রিন রেভলিউশন। কি কি প্রসেসের মাধ্যমে? IAAP, যাকে ফুল ফর্ম হচ্ছে ইন্টেন্সিভ এগ্রিকালচারাল এরিয়াস প্রোগ্রাম। এছাড়াও আরেকটা শব্দ ছিল IADP, সেটার ফুল ফর্ম কি তোমরা খুঁজে আমাকে বলবে। আর কিছু কোয়েশ্চেন আমি করে রাখলাম, সেগুলো তোমরা এটার কমেন্টে করবে। কোয়েশ্চেন নাম্বার 1, সারা পৃথিবীর গ্রিন রেভলিউশনের জনক বা ফাদার কাকে বলা হয়? দ্বিতীয় কোয়েশ্চেন, গ্রিন রেভলিউশন ওয়ার্ডটা সারা পৃথিবীতে প্রথমবার কে ব্যবহার করেছিল? এই দুটো তোমরা আমাকে কমেন্টে উত্তরগুলো কিন্তু জানাবে। যাই হোক, এইভাবে 3 বছর চললো, 1969 এলো। বেসিক্যালি ইকোনমি থার্ড 5 ইয়ার প্ল্যানে যে শকটা খেয়েছিল সেইটাকে ধীরে ধীরে অ্যাবজর্ব করে নিল। তারপরে এলো ফোর্থ 5 ইয়ার প্ল্যান, সেটাও সেই 5 বছরের জন্য তৈরি হলো, 1969 থেকে 1974 অব্দি। আর বাই দ্য ওয়ে, থার্ড 5 ইয়ার প্ল্যানে কি কি প্রতিষ্ঠা হয়েছিল সেটা তো আমরা আগেই বলেছি। FCI, CACP, UTI, ETC। আচ্ছা, এবার এলো ফোর্থ 5 ইয়ার প্ল্যান। ফোর্থ 5 ইয়ার প্ল্যানে PM কে? জওহরলাল নেহরু মারা গেছেন অলরেডি, তখন PM হলেন ইন্দিরা গান্ধী। আমি এখানে শর্টে লিখছি, PM হচ্ছেন ইন্দিরা গান্ধী, 1969 থেকে 1974 অব্দি। এইটা প্রিন্সিপাল অবজেক্টিভ কি ছিল? গ্রোথ উইথ স্টেবিলিটি অ্যান্ড প্রোগ্রেস টুয়ার্ডস সেলফ রিলায়েন্স। এখানেও কি গোল ছিল থার্ড 5 ইয়ার প্ল্যানে? সেলফ রিলায়েন্স। এখানেও তাই। ফোর্থ 5 ইয়ার প্ল্যানে কিরকম গোলটা ছিল? গ্রোথ উইথ স্টেবিলিটি অ্যান্ড প্রোগ্রেস টুয়ার্ডস সেলফ রিলায়েন্স। এইটা হচ্ছে আমার অবজেক্টিভ। এখানে কিসের উপরে মূল ফোকাস? এগ্রিকালচারের উপরে। এগ্রিকালচারের উপরেই আমার মূল ফোকাস। এইটা মডেলটা কি ছিল? কখনো এটাকে গ্যাটগিল ফর্মুলা বা গ্যাটগিল স্ট্র্যাটেজি বলা হয়েছে। এছাড়াও আরো দুটো নাম এটার সাথে অ্যাটাচড, সেটা আমি এখানে শর্টে লিখে দিচ্ছি। এইটাকে বলা হয় রুদ্র অ্যালেন মডেল। রুদ্র অ্যালেন মডেল, ঠিক? আচ্ছা, আই দিদি এটা দেখা যাবে। কি ফোকাসটা কি বললাম? গ্রোথ উইথ স্টেবিলিটি অ্যান্ড মুভ টুয়ার্ডস সেলফ রিলায়েন্স। কি কিভাবে আমরা ফোকাসটা করলাম? আমরা ফোকাসটা মূলত করলাম এগ্রিকালচারের উপরে। এবার আমরা যাচ্ছি এই সময় কি কি হয়েছিল। প্রথমত, যারা আমরা ব্যাংকিং হিস্ট্রি পড়েছি তারা জানি 1969-এ 14টা ব্যাংকের ন্যাশনালাইজেশন হলো। আচ্ছা, প্রিভি পার্স অ্যাবলিশন হলো। প্রিভি পার্সটা কি জিনিস?
এটা নিশ্চয়ই অভিজিৎ স্যার পলিটি পড়ানোর সময় বলেছেন। আচ্ছা, এছাড়া ফ্যামিলি প্ল্যানিং প্রথমবার এইখানে ফ্যামিলি প্ল্যানিং ইন্ট্রোডিউসড হলো। ফ্যামিলি প্ল্যানিং এলো। আর প্রথমবার 1974-এ আমরা টেস্ট করলাম নিউক্লিয়ার টেস্ট। সেটার কি নাম? স্মাইলি বুদ্ধা। সেই সময় পিএম কে ছিলেন? ইন্দিরা গান্ধী। ওনার সময় এগুলো সব চলছে। এবং যেহেতু আমরা এগ্রিকালচারের উপরে ফোকাস করছি, সেই সময় প্রচুর ভাবে ড্রট প্রোন এরিয়া যেগুলো, সেইগুলোর উপরে কাজ কারবার করা হলো। একটা ম্যাপ টাইপের ডিজাইন করা হলো, যেখানে আমরা সারা ভারতে যেই সমস্ত এরিয়াতে ড্রট আসতে পারে সেইগুলোর একটা ম্যাপ বানানো। এছাড়াও আরো কি কি কাজ হয়? প্রথমবার হোয়াইট রিভলিউশন, বা যাকে বলা হয় অপারেশন ফ্লাড। আচ্ছা, হোয়াইট রেভলিউশন আর লিখে দিচ্ছি, বা অপারেশন ফ্লাড। কি জিনিস এটা? হোয়াইট রেভলিউশন বা অপারেশন ফ্লাড কার সাথে রিলেটেড? এটা হচ্ছে ভারতবর্ষে ডেইরি রেভলিউশনের সাথে কানেক্টেড। আমুলের ফাউন্ডার ভার্গিস কুরিয়েন, তিনি প্রথমবার এই অপারেশন ফ্লাডের ডাক দেন এবং আমাদের দেশে ডেইরি প্রোডাকশনকে বুস্ট করার কাজে এগিয়ে নিয়ে যান। 1971-এ আরো দুটো জিনিস ঘটে। প্রথম জিনিস যেটা ঘটে সেটা হচ্ছে গরিবি হাটাও, এই স্লোগানটা প্রথমবার দেয়া হয়। গরিবি হটাও স্লোগানটা প্রথমবার ইন্দিরা গান্ধী ব্যবহার করে 1971 সালের ইলেকশনের প্রচার করার সময়। এখানে ছোট করে লিখে দিই, গরিবি হটাও। এটাও প্রথমবার স্লোগানটা দেওয়া হয়। এছাড়া অবশ্যই যেটা হয় সেটা হচ্ছে বাংলাদেশ লিবারেশন ওয়ার বা ইন্ডো পাক ওয়ার। এর ফলে কি হয়? হিউজ নাম্বারে বাংলাদেশি রিফিউজির ইনফ্লাক্স ঘটে আমাদের দেশে। এই সময়েও কিন্তু আমাদের যা গোল ছিল সেটা আমরা অ্যাচিভ করতে পারি না, কারণ বাংলাদেশের ওয়ার। যেহেতু সেই সময় বাংলাদেশে লিবারেশন ওয়ার হয়, তাই আমাদের যা প্ল্যানিং হিসাবে ফান্ডের ইউসেজ ছিল সেটা আমরা করতে পারি না। আমাদের মোস্টলি ফান্ড গুলো ডাইভার্টেড হয়ে যায় টু ফান্ড দ্য অনগোয়িং ওয়ার। এইভাবে ফোর্থ প্ল্যানও ফেল করলো। তারপরে আমরা চলে গেলাম ফিফথ 5 ইয়ার প্ল্যান। ফিফথ 5 ইয়ার প্ল্যান কত তারিখ থেকে কত তারিখ অব্দি কত তারিখ চলতো? 1974 থেকে 1979 অব্দি এই প্ল্যানটা প্রিপেয়ার করা হয়। কিছু কিছু বইতে ডিডি ধর আছে, কিছু কিছু বইতে ডিপি ধর আছে। তো সেইটা তোমরা একটু নিজেদের মতো দেখে নিও। এইটার টার্গেট গ্রোথ রেট কত ছিল? 4.4। আর অ্যাচিভ কত হয়? 3.8। আবার কিছু কিছু বই কিন্তু এটাকে 4.8ও বলে। এটা নিয়েও একটু ডাউটফুল আছে। মডারেটলি সাকসেসফুল বলা চলে। খুব ভালোও করেনি, খুব খারাপও করেনি। এই যে গরিবি হটাও স্লোগানটা অ্যাকচুয়ালি দুটোর সাথেই কানেক্টেড। ফোর্থ 5 ইয়ার প্ল্যানেও যেরকম গরিবি হটাও চলবে, ফিফথ 5 ইয়ার প্ল্যানেও কিন্তু চলবে। প্রথমবার যদি কোথায় দেয়া হয়েছিল সেটা বলা হয়, সেটা হচ্ছে ফোর্থ 5 ইয়ার প্ল্যান।
কিন্তু যদি সেটা ফেমাস কোথায় হয়, তাহলে সেটা হচ্ছে ফিফথ 5 ইয়ার প্ল্যান। এইখানে এমপ্লয়মেন্ট, পভার্টি রিডাকশন এইগুলোই ছিল মূল লক্ষ্য, এবং এই কারণেই গরিবি হাটাও এইটা খুব প্রমোট করে দেয়। এই সময় আরেকটা জিনিস হয়, যেটা হচ্ছে 20 পয়েন্ট প্রোগ্রাম। এইটা কি আমি এখানে লিখছি না, এই পিডিএফ এর শেষ দিকে আছে, তখন আরেকবার আমরা এটা ডিসকাস করব। 1975 সালে 20 পয়েন্ট প্রোগ্রাম কিন্তু লঞ্চ হয়। মূল লক্ষ্য দুটো কি কি সেটা বুঝলাম, পভার্টি ইরাডিকেশন আর সেলফ রিলায়েন্স। আচ্ছা, আরেকটা প্রোগ্রাম যেটা লঞ্চ হয় সেটা হচ্ছে মিনিমাম নিডস প্রোগ্রাম, 1974 সাল। গোল লক্ষ্য কি ছিল? অ্যাটেনমেন্ট অফ সেলফ রিলায়েন্স। এই সময় কি কি ভাবে আমরা সেই সেলফ রিলায়েন্সটা অ্যাচিভ করব, সেইটা এখানে বলা হচ্ছে। হাই গ্রোথ রেট, মানে জিডিপির গ্রোথ রেটটা আমরা হাই করব। বেটার ইনকাম ডিস্ট্রিবিউশন, তার মানে সবার কাছেই ইনকাম করার সুযোগ সুবিধা থাকবে, এবং ডোমেস্টিক সেভিংস যেটা, সেটাতেও আমরা বুস্ট আপ করবো। এইরকম আমাদের প্ল্যান নিয়ে শুরু হয়। কিন্তু 1979 যাওয়ার আগেই 1978 ইলেকশন হয়, আর সেই ইলেকশনে নো কনফিডেন্স মোশন পাস হয়। নো কনফিডেন্স মোশন পাস হওয়ার ফলে ইন্দিরা গান্ধীর সরকার পড়ে যায়, এবং তখন মোরারজি দেশাই জনতা পার্টি আবার ক্ষমতায় আসে। সেটা কত সালে? 1978। যেহেতু 1978 জনতা পার্টি ক্ষমতায় আসে, তারা এই ফিফথ 5 ইয়ার প্ল্যানটাকে 78 স্ক্র্যাপ করে, এবং তারা নিজেদের মতো আবার অ্যানুয়াল প্ল্যান বা রোলিং প্ল্যান নিয়ে আসে। এছাড়াও এই সময় আরেকটা ইম্পর্টেন্ট ডেভেলপমেন্ট হচ্ছে, 1975 আমাদের দেশে রিজিওনাল রুরাল ব্যাংক বা আরআরবি সেট আপ হয়। দেশের প্রথম রিজিওনাল রুরাল ব্যাংকের নাম হচ্ছে প্রথমা ব্যাংক। এখানে ফার্স্ট আরআরবি, হচ্ছে প্রথমা ব্যাংক। নাম মনে রাখাটা খুবই সহজ, যেহেতু প্রথম আর প্রথমা। প্রথমা ব্যাংক 1975, কোথায়? মোরাদাবাদ, ইউপি। এখন আমি একটা কোশ্চেন তোমাদের জন্য রাখলাম, এই মুহূর্তে ভারতবর্ষে কটা আরআরবি আছে, পশ্চিমবঙ্গে কটা আরআরবি আছে? এটা তোমরা একটু ঘাটাঘুটি করে উত্তর আমাকে কমেন্টে জানাবে। তো এইভাবে 1978 ফিফথ 5 ইয়ার প্ল্যান স্ক্র্যাপ হয়ে গেল, ক্ষমতায় চলে এসছে জনতা পার্টি। জনতা পার্টি এবার বলল, আমরা এই 5 বছরের প্ল্যানে বিশ্বাস করি না, আমরা বছর বছর করে প্ল্যান লঞ্চ করব। সেটা কি? সেটা হচ্ছে রোলিং প্ল্যান। রোলিং প্ল্যান এলো 1978 থেকে 1980 অব্দি। আচ্ছা, 1978 যে রোলিং প্ল্যানটা, সেটা কে আনলো? জনতা পার্টি বা মোরারজি দেশাই সরকার। এরাও কিন্তু আবার 1979 হেরে গেল। যখন 1979 ক্ষমতায় কংগ্রেস সরকার এলো, তারা আবার তারপর থেকে, সরি, 1980s যখন আবার ওরা ক্ষমতায় এলো, 1980s থেকে আবার পিএম ইন্দিরা গান্ধী সিক্স 5 ইয়ার প্ল্যান লঞ্চ করবে। এই যে প্ল্যানটা 1978 থেকে 1980s অব্দি চললো, এটাকে বলা হচ্ছে রোলিং প্ল্যান। রোলিং প্ল্যান এমন ভাবে ডিজাইন করা হলো যে এটা
সময়ের পর সময় চলতে থাকে এবং রেগুলারলি সেইগুলো যেন আপডেট করা যায়, সেইভাবেই তারা প্ল্যানটা বানানো। এবং এই রোলিং প্ল্যান যেটা ছিল, এর মূল লক্ষ্যটা ছিল এটা বড্ড বেশি ফ্লেক্সিবল, যাতে 5 ইয়ার প্ল্যান, এই যে লং টার্ম প্ল্যান একটা নিয়েছে, সেইটা কোনো কিছু চেঞ্জেস করতে গেলে অনেক বেশি খাটাখাটনি করতে হয়। কিন্তু রোলিং প্ল্যান, যেহেতু বাৎসরিক প্ল্যান, এইটা অতটা রিজিড নয়, খুব সহজে চেঞ্জেসটা করা যেতে পারে ডিপেন্ডিং অন দ্য কান্ট্রিজ ইকোনমি কন্ডিশন। তো রোলিং প্ল্যান মূলত রিভিশন আর অ্যাডজাস্টমেন্ট করতে দেবে এই ভেবেই আনা। মূল লক্ষ্য কি ছিল? মূল লক্ষ্য ছিল সেই সময় এমপ্লয়মেন্ট। এই এমপ্লয়মেন্টের জন্য তারা আনলো রোলিং প্ল্যান, যাতে এগ্রিকালচার অ্যান্ড অ্যালাইড অ্যাক্টিভিটিস, এছাড়াও স্মল ইন্ডাস্ট্রিজ, যত রকম ভাবে এমপ্লয়মেন্ট প্রোভাইড করা যায়। তখন পিএম কে ছিলেন? মোরারজি দেসাই। ব্যাস, এইভাবে কেটে গেল রোলিং প্ল্যান। 1980 হলো, সেই সময় আবার ক্ষমতায় কংগ্রেস সরকার চলে এলো। কংগ্রেস সরকার মানে পিএম হচ্ছেন ইন্দিরা গান্ধী। হলো 1980s, আবার পিএম ইন্দিরা গান্ধী ক্ষমতায়। এবারে ওনার গোল হলো, যেই কারণে আমি নো কনফিডেন্স মোশনে হেরে গেছিলাম, সেইগুলোকে আমি, ফাঁক ফোকর গুলোকে বন্ধ করব। তাই তিনি প্রথমে এসেই কি করলেন? ফোকাস করলেন ন্যাশনাল ইনকামের ইনক্রিজ করতে, টেকের মডার্নাইজেশন করতে, পভার্টি অ্যালিভিয়েশন করতে। এবং এইখানে যে গোলটা ছিল, যে এমপ্লয়মেন্ট বাড়ানো, এটাই ওনারই গোল রেখে দিলেন, যে আনএমপ্লয়মেন্ট কমাতে হবে, ফ্যামিলি প্ল্যানিং করতে হবে। ওই যে হাম দো হামারে দো, এইটা কোন সময় ডাক হয়েছিল? এইটা 1985 এর সময়, এই 5 ইয়ার প্ল্যানের সময়। তো সেইভাবে চললো, ফ্যামিলি প্ল্যানিংও চলছে, প্রভার্টি আনএমপ্লয়মেন্টে কম করা চলছে। সেইগুলো করার সময় কিভাবে তিনি করবেন, তার বেশ কিছু পদ্ধতি তিনি নিলেন। যেমন একটা ছিল প্রাইস সেল। এটা একটা গভর্নমেন্ট প্ল্যান। এটার ফুল ফর্মটা আমরা যখন পভার্টি আর ইনফ্লেশন ওই চ্যাপ্টারটা পড়েছি, তখন এটার ব্যাপারে ডিসকাশন হয়েছে। ট্রাইসেমের ফুল ফর্মটা কি ছিল? ট্রেনিং রুরাল ইউথ ফর সেলফ এমপ্লয়মেন্ট, ইএম ফর এমপ্লয়মেন্ট। এছাড়াও আইআরডিপি, ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এছাড়াও এনআরইপি, এগুলো সব গভর্নমেন্ট স্কিম, ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট প্রোগ্রাম। এইগুলো করে আনএমপ্লয়মেন্টটাকে কমানোর চেষ্টা তিনি করছিলেন। এছাড়াও নাবার্ড প্রতিষ্ঠিত হয় 1982-তে। ভারতবর্ষের ইম্পোর্ট এক্সপোর্ট ব্যাংক, এক্সিম ব্যাংক, সেটাও 1982-তে প্রতিষ্ঠিত হয়। এছাড়াও আরো একটা এস্টাবলিশমেন্ট হয়, দ্যাট ইজ RLEGP। RLEGP ছাড়াও আরেকটা প্রতিষ্ঠা করেন, RLEGP, দ্যাট মিনস রুরাল ল্যান্ডলেস লেবার এমপ্লয়মেন্ট গ্যারেন্টি প্রোগ্রাম। এটা কত সালে? 1983-তে। এই সব কিছুই কিন্তু চলছে কোন সময়? 6th 5 ইয়ার প্ল্যান। তারপরে 1984 হত্যাকাণ্ড, সেগুলো তো আমরা মোটামুটি জানি। আচ্ছা, এই সময় গ্রোথ রেট কত ছিল? এক্সপেক্টেড ছিল বা টার্গেট ছিল 5.2%,
এবং আমরা অ্যাচিভ করেছিলাম 5.66%। তার মানে এটা সাকসেসফুল। এরকম ভাবে 6-5 ইয়ার প্ল্যান ক্রস করলো। যা আমাদের গল্প ছিল বা গোল ছিল সেগুলো আমরা কিন্তু অ্যাচিভ করলাম। এই সময় আরো একটা জিনিস আমাদের জানা লাগে, সেটা কি? সেটা হচ্ছে হিন্দু রেট অফ গ্রোথ। দেখি এটা কোথায় উল্লেখ আছে। হিন্দু রেট অফ গ্রোথ কি জিনিস এটা? হিন্দু রেট অফ গ্রোথ এটা একটা কনসেপ্ট গিভেন বাই প্রফেসর রাজকৃষ্ণ। এইটা এমসিকিউ কোয়েশ্চেন কিন্তু প্রচুর ফর্ম হয়। 1 নম্বর কত সালে এসেছিল এবং এই কনসেপ্টটা দিয়েছিল, এবং এই কনসেপ্টটা রাজকৃষ্ণ দিয়েছিলেন। ওনার মতামতটা কি ছিল? এটা কিন্তু কোন রকম কোনো রিলিজিয়াস ভিউ নয়। এইটা হিন্দু রেট অফ গ্রোথটা অ্যাকচুয়ালি সেই সময় ভারতবর্ষের ইকোনমিক কন্ডিশনের গ্রোথটাকে ডিনোমিনেট করে। কিরকম? তখন বলা হচ্ছে যে ভারতবর্ষে যেহেতু মেজরিটি ছিল হিন্দু, বর্তমানেও তাই, তাদের গ্রোথ রেটটা খুব অল্প ছিল। কারণ তারা নিজেরা বিশ্বাস করত গীতা বা আদার যেরকম পৌরাণিক কাহিনী, সেখান থেকে অল্পে সন্তুষ্ট হয়ে যাওয়া। সেই অল্পে সন্তুষ্ট হওয়ার কারণে গ্রোথ রেটটাও অল্পই থেকে গেছে। 1960s থেকে 80-র মধ্যে ভারতবর্ষের ইকোনমিক গ্রোথ সেটা স্লো থেকে গেছে, কারণ সবাই অল্পতেই খুশি হয়ে যাচ্ছে। এই জন্যই এই কনসেপ্টটা দেয়া হয়েছে হিন্দু রেট অফ গ্রোথ। এবং এইটা একটা কমেন্ট বলা যেতে পারে। রিসেন্টলি প্রাক্তন আরবিআই গভর্নর এই টার্মটা তুলে আরেকবার লাইমলাইটে এসেছিল টার্মটা। তাই এটা একটু তোমাদেরকে মনে রাখতে হবে। আচ্ছা, এরপরে আমরা চলে যাচ্ছি আবারও 7th 5 ইয়ার প্ল্যান। বেশ, আমরা তাহলে 6th 5 ইয়ার প্ল্যান অব্দি দেখলাম। তারপরে নেক্সট আসছে 7th 5 ইয়ার প্ল্যান, দ্যাট ইজ 1985 to 90। তখন আবার প্রাইম মিনিস্টার চেঞ্জ হয়ে গেছেন, পিএম কে আছেন? রাজীব গান্ধী। রাজীব গান্ধীর সাথে আমরা ইমেজ হিসেবে কি ভাবি? টেকনোলজিক্যালি অ্যাডভান্স, কম্পিউটার এনেছেন, দেশকে আইটিতে ইমপ্রুভ করেছেন। সেরকম ভাবে এবার তাহলে দেখা যাক এই 7th 5 ইয়ার প্ল্যানটা কেমন ছিল। গ্রোথ রেট যেটা আমরা টার্গেট করেছিলাম সেটা হচ্ছে 5%, অ্যাকচুয়ালি আমরা পেয়েছিলাম 6.01%। তার মানে এটাকে আমি সাকসেসফুল বলতে পারি। তাহলে 7th 5 ইয়ার প্ল্যানে ফোকাসটা কিসের উপর ছিল আর কিভাবে কি হয়েছিল? মূলত ফোকাসটা ছিল ফুড গ্রেন প্রোডাকশন, তার র্যাপিড গ্রোথ, এমপ্লয়মেন্টকে বুস্ট করার চেষ্টা, এবং তার সাথে প্রোডাক্টিভিটিটাকে বাড়ানো, বেসিক প্ল্যানিং এর ফ্রেমওয়ার্কের মধ্যে থেকে। র্যাপিড গ্রোথ ইন ফুড গ্রেনস প্রোডাকশন, এইটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য। পভার্টি অ্যালিভিয়েশন, যখনই আমি এমপ্লয়মেন্টটা বুস্ট আপ করবো তার মানে অলরেডি পভার্টি কমে যাবে। সোশ্যাল সিস্টেম বেসড অন ইকুয়ালিটি অ্যান্ড জাস্টিস, এইগুলো হচ্ছে আমার গোল। এডুকেশন সেক্টরটাকে ইমপ্রুভ করব। ইকোলজিক্যাল অ্যান্ড এনভায়রনমেন্টাল, ইকোলজি আর ইএনভিএস লিখছি, এইগুলোকে ইমপ্রুভ করাটা আমার গল্প ছিল। সব থেকে ভালো হয় এটা মনে রাখার জন্য একটা টার্ম ইউজ করতে পারো, FWP। এটা একটা অ্যাক্রোনিম। এফ ফর ফুড, তার মানে ফুড গ্রেন প্রোডাকশন। ডব্লিউ মানে ওয়ার্ক, তার মানে এমপ্লয়মেন্ট জেনারেট করা। তারপরে পি, পি হচ্ছে প্রোডাক্টিভিটি, যেটা ওই যে বললাম
ইকোনমিক প্রোডাক্টিভিটি থ্রু সোশ্যাল জাস্টিস। FWP এইটা যদি আমরা মনে রাখতে পারি, তাহলে আমরা কিন্তু 7th 5-year প্ল্যান কি ফোকাস এরিয়া কি কি সেইটা আমরা বুঝে যাব। আচ্ছা, এই হচ্ছে প্রথম টাইম যখন প্রাইভেট সেক্টরটা, কালার চেঞ্জ করে দেখি, প্রাইভেট সেক্টর পাবলিকের থেকে বেশি ইম্পর্টেন্স পেল, এবং এই সময় জওয়াহর রোজগার যোজনা ইন্ট্রোডিউসড হলো। জওয়াহর রোজগার যোজনা, JRY, যেটা NREP আগেরটাতে যেটা ছিল ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট প্রোগ্রাম, এবং RLEGP রুরাল ল্যান্ডলেস এমপ্লয়মেন্ট গ্যারান্টি প্রোগ্রাম, সেইগুলো সবকটাকে মার্জ করে প্রথমবার JRY এইটা আনা হয়। কি কারণ এগুলো সবকিছু? প্রোডাক্টিভিটি ইনক্রিজ করা বা এমপ্লয়মেন্টটা তাকে ইনক্রিজ করা, এই লক্ষ্য নিয়েই এইটা হয়। এইখানে দেখো অলরেডি লেখাই আছে 1989। অপারেশন ব্ল্যাকবোর্ড কিসের সাথে রিলেটেড? এডুকেশন সেক্টরের সাথে রিলেটেড, এবং এইটা শর্টে বলা হয় ইনফ্রাস্ট্রাকচার প্ল্যান। এবং এইটা মডেলটা কি ছিল? মডেলটা ছিল রামকৃষ্ণ হেগড়ে মডেল। আমি এখানে লিখে দিচ্ছি, রামকৃষ্ণ হেগড়ে মডেল। এই মডেল অনুযায়ী 7th 5-year প্ল্যান কাজ করে এবং বেশ সাকসেসফুলি বলা চলে, যেহেতু আমাদের গ্রোথ রেট যেটা আমরা এক্সপেক্ট করেছিলাম তার থেকে আমরা বেশি অ্যাচিভ করেছি। সবকিছু ঠিকঠাক চলছিল 1990s অব্দি। তারপরে আবার এলো সেই ইকোনমিক প্রবলেম। 1990 সালে আবার দেখা দিল, যেটা আমরা পরবর্তীকালে পড়েছি VOP ক্রাইসিস নামে। এছাড়াও 1990s থেকে পলিটিক্যাল আনসার্টেনটির কারণে কোনো রকম 5-year প্ল্যান আমরা আনিনি। আমরা কি এনেছি? অ্যানুয়াল প্ল্যান। সে অ্যানুয়াল প্ল্যান 1990 থেকে 91 এবং 91 থেকে 92, এই দুটো সময় অ্যানুয়াল প্ল্যান চলে। দুটো কারণ: 1 নম্বর পলিটিক্যাল আনসার্টেনটি, 2 নম্বর যেহেতু ব্যালেন্স অফ পেমেন্ট ক্রাইসিস দেখা দিল। তারপরে 1991 এলো। 1991-এ PM হলেন নরসিংহ রাও এবং ফিনান্স মিনিস্টার হলেন মনমোহন সিং, যেটা আমরা আগে পড়ে এসেছি রাও সিং মডেলে। এনারা আসার পরে 1991-এ বিওপি ক্রাইসিসকে হ্যান্ডেল করার জন্য করলেন ইকোনমিক লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন। এলপিজি হলো আমাদের দেশের ইকোনমি খুলে গেল ফর অল, বিদেশিরা আমাদের দেশে আসতে শুরু করলো। তারপরে শুরু হলো 8th 5-year প্ল্যান। এই সময় PM কে? অবশ্যই নরসিংহ রাও। আমি শর্টে এনার লিখলাম। এইটা একটা আবার ফ্লেক্সিবল প্ল্যানিং ছিল, রুট লেভেল থেকে একদম প্ল্যানিং শুরু করা হয়েছে। শুরুতেই কি সমস্যা? ওয়ার্সেনিং বিএপি অ্যান্ড ইনফ্লেশন। যখন এই প্ল্যানটা আনা হচ্ছে, ইনফ্লেশনও খুব চড়া লেভেলে, এবং বিওপি ক্রাইসিসের ভেতর দিয়ে তো অলরেডি আমরা যাচ্ছি। তারপরে কিভাবে প্ল্যানটা কাজ করলো, কি গোল ছিল, সেগুলো আমরা দেখব। আন্ডারটুক drastic policy measures to combat bad economic situation.
আগেই বললাম বিওপি ক্রাইসিসটা খুব বাজে অবস্থায় নিয়ে গেছে দেশটাকে। তখন আমরা ড্রাস্টিক পলিসি নিলাম। সেই পলিসির মধ্যে এলপিজিটাকেও ধরা হয়। এছাড়াও আমরা নিউ ইন্ডিকেটিভ পলিসি নিলাম, ইকোনমিক আর ফিসকাল রিফর্মস করলাম। লাইসেন্স রাজ সেটা আমরা শেষ করলাম। ফোকাসটা কিসের ওপরে হলো? ফোকাসটা হলো হিউম্যান ডেভেলপমেন্টের ওপরে। এবং মডেলটা কি ছিল? রাও মনমোহন সিং মডেল অফ লিবারালাইজেশন। তার ফলে কি কি হলো? যেহেতু আমরা এত কিছু চেঞ্জেস করলাম, তার কিছু পজিটিভ এফেক্টস তো আমরা অবশ্যই এক্সপেক্ট করেই করেছি। সেই পজিটিভ এফেক্টস গুলো কি সেইটা এবার আমরা দেখব। মেন আউটকামস কি হলো? র্যাপিড ইকোনমিক গ্রোথ। বিওপি ক্রাইসিসের সাথে আমরা সমস্যায় করছিলাম বা লড়ছিলাম, তারপর থেকে যেহেতু এলপিজি আনলাম, তারপরে র্যাপিড ইকোনমিক গ্রোথ হলো। এগ্রিকালচার বলো, ম্যানুফ্যাকচারিং সেক্টর বলো, সবের ক্ষেত্রে ভালো গ্রোথ হলো। যেহেতু আমাদের ইকোনমিটা আমরা বাইরের দেশের জন্য খুলে দিয়েছি, তার ফলে এক্সপোর্ট ইম্পোর্টও বেড়ে গেল। এবং এই যে ট্রেড আর কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট, এইগুলো সবকিছুই ইমপ্রুভ করলো। এইগুলো কি, কারেন্ট অ্যাকাউন্ট কি, ট্রেড ডেফিসিট কি, এগুলো আমরা যখন বিওপি ক্রাইসিস পড়বো তখন আমরা ডিটেলে আলোচনা করব। মূলত আমরা এখানে যা মনে রাখি সেটা হচ্ছে এলপিজি। এবং আরেকটা জিনিস, 1995 থেকে ইন্ডিয়া ডব্লিউটিও এর ফাউন্ডিং মেম্বারসদের মধ্যে পড়তো। ডব্লিউটিও 1995 থেকেই ইন্ডিয়া তার মেম্বার হিসেবে আছে। এছাড়া কি কি ইভেন্ট হলো? এমপ্লয়মেন্ট অ্যাসিউরেন্স, তার মানে ওই যেরকম ভাবে এতক্ষণ অব্দি আমরা পভার্টি এলিভিশনের জন্য আনএমপ্লয়মেন্টটা কমানোর চেষ্টা করছি, তাই স্বর্ণ জয়ন্তী সহকারী রোজগার যোজনা, যেটা আগে নাম ছিল জওয়াহর রোজগার যোজনা, সেটা আবার চেঞ্জ হয়ে গেল নাম। মিড ডে মিল স্কিম, এটা কি কারণে আনা হলো? এডুকেশনটা যাতে আমরা প্রাইমারি লেভেল থেকে ইমপ্রুভ করতে পারি। তো এইটার থেকে আমরা কি বুঝলাম? মোটামুটি এটা কিন্তু ভালোই সাকসেসফুল হবে। দেখে নিই সেটা কি। টার্গেট আমরা করেছিলাম 5.6, অ্যাচিভ আমরা করেছি 6.7, তার মানে এটা ডেফিনেটলি সাকসেসফুল হয়ে গেল 5 ইয়ার প্ল্যান। কিন্তু এরপরে আবার চেঞ্জেস আসছে 5 ইয়ার প্ল্যান। তখন পিএম কে? অটল বিহারী বাজপেয়ী। আমরা এখানে এভিপি করে লিখে দিলাম। অটল বিহারী বাজপেয়ী আবার 5 ইয়ার প্ল্যানে এলেন। কত সাল থেকে কত সাল? 97 থেকে 2002। এক্ষেত্রে আবার ডিসেন্ট্রালাইজ প্ল্যানিং এর শুরু হলো। 4টে ইম্পর্টেন্ট ডাইমেনশন বা কনটেক্সট নিয়ে শুরু হলো, যে 4টে জায়গাতে আমরা ইমপ্রুভমেন্টটা করব। কি কি? কোয়ালিটি অফ লাইফ, প্রোডাক্টিভ এমপ্লয়মেন্ট, রিজিয়নাল ব্যালেন্স অ্যান্ড সেলফ রিলায়েন্স। সেই একই কথা, গরিবি দূর করার বা মানুষকে বেটার লাইফস্টাইল দেওয়ার জন্য যা যা করতে লাগে তাই, সেটা 4টে ভাগ করে দেওয়া হলো। গ্রোথ উইথ সোশ্যাল জাস্টিস অ্যান্ড ইকুয়ালিটি, এইটা হচ্ছে মূল গোল। গ্রোথ গ্রোথ উইথ সোশ্যাল জাস্টিস অ্যান্ড ইকুয়ালিটি, এইটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। এইবার ওমেন এম্পাওয়ারমেন্ট হলো, পঞ্চায়েতি রাজের এম্পাওয়ারমেন্ট হলো, এম্পাওয়ারমেন্ট অফ দলিত, মানে বেসিক্যালি সমাজের যারাই পিছিয়ে পড়ে আছে তাদের সবার আমরা
গ্রোথের জন্য ভাবলাম। এই কারণে আর কি হলো, প্রায়োরিটি দিতে হলো রুরাল সেক্টর আর এগ্রিকালচার সেক্টর। কেন দেখো, যারা পিছিয়ে পড়া শ্রেণী তারা এগ্রিকালচারের সাথে কানেক্টেড থাকবে আর অবশ্যই গ্রামে থাকবে। সেই সময়ের কিছু স্কিম, অন্তোদয় অন্ন যোজনা, পিডিএস, যেটা 2000 সালে সেটা লঞ্চ করা হলো। সর্বশিক্ষা অভিযান 2001 সালে লঞ্চ করা হলো। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, PMGSY, এটাও লঞ্চ করা হলো এই 2000 সালে। এইরকম ভাবে 9th 5-year প্ল্যান চললো, কিন্তু টার্গেট কত ছিল? 6.5, অ্যাচিভ হলো 5.35। তাহলে এটা হয়ে গেল আনসাকসেসফুল। এখন অবধি কিন্তু আমরা পাবলিক সেক্টরের উপরে কোন রকম ফোকাস করছি না। এইবার আবার সেটা চেঞ্জেস হবে। এই করতে করতে চলে এলো 10th 5-year প্ল্যান, 2002 থেকে 2007 অব্দি। শুরু করলেন অটল বিহারী বাজপেয়ী, কিন্তু আবারও মাঝখানে সরকার পড়ে গেল। সরকার পড়ে গিয়ে চলে এলেন মনমোহন সিং। কত সালে এই চেঞ্জেসটা হলো সেটা তোমরা পলিটির ইতিহাস থেকে খুঁজে বার করবে। এইখানে লক্ষ্য কি ছিল? এইখানে লক্ষ্য আমরা বড় বড় নিলাম, যে অনেক হয়েছে ছোট ছোট স্টেপস। এবার আমাদের দেশ স্বাধীনতা থেকে প্রায় 50 বছর পেরিয়ে চলে এসেছি। এবার আমরা হু হু করে ডেভেলপ করব। সেই কারণে গ্রোথ রেট প্রথমেই আমরা যেটা টার্গেট করলাম 8% জিডিপি গ্রোথ। বেশ কিছু আমরা টার্গেট নিলাম। আমরা পভার্টি কমিয়ে দেব 5%-এ 2007-এর মধ্যে, মানে এই 5-year প্ল্যানটা শেষ হতে হতে। হাই কোয়ালিটি এমপ্লয়মেন্ট আমরা করে ফেলবো। প্রাইমারি এডুকেশন সবাই যেন পেয়ে যায়। লিটারেসি রেট বাড়িয়ে দেব। চাইল্ড মর্টালিটি রেট কমিয়ে দেব। ইনফ্যান্ট মর্টালিটি রেট কমিয়ে দেব। ম্যাটার্নাল মর্টালিটি রেট কমিয়ে দেব। ইটিসি ইটিসি করে কিন্তু প্রচুর টার্গেট আমরা নিলাম। গাছপালা বাড়িয়ে দেব, নদী শহর পরিষ্কার করে ফেলবো, এরকম মানে হু হু করে আমি ডেটা এখানে লিখে দিয়েছি। সবকিছু মনে রাখার কিন্তু দরকার নেই। শুধুমাত্র এইটুকু মনে রাখবে যে এতক্ষণ অবধি আমরা শুধু ইনক্রিজ করে দেব, ইনক্রিজ করে দেব এইরকম বলে আসছিলাম। এইবার কিন্তু আমরা ধীরে ধীরে নিউমেরিক্যাল ভ্যালুজে ঢুকছি, যে এত পার্সেন্ট চেঞ্জেস করব, এত বছরে করব। সেইটা 11th 5-year প্ল্যান আরো ভালো করে করবে। মানে এতক্ষণ অবধি আমরা যেই গোল প্ল্যানিং গুলো করছিলাম তার স্ট্রাকচারটা খুব একটা ভালো ছিল না। এইবার কিন্তু সেইগুলো থাকবে। 10th 5-year প্ল্যান মূলত ফোকাস করেছিল যে রিজিওনাল ইমব্যালেন্স যেগুলো আছে না, সেইগুলোকে ইরাডিকেট করব। তার মানে সারা ভারত জুড়েই যেন ডেভেলপমেন্টটা হয়। তো যাই হোক, সেইভাবেই বেশ কিছু টার্গেট নিয়ে 10th 5-year প্ল্যান শুরু হয়। কিন্তু এই সময় দেখা দেয় আবার সেই খরা। severe drought। খরা আমাদের পেছন ছাড়ছে না। এই সময় বেশ কিছু প্ল্যান লঞ্চ হয়, যেমন ন্যাশনাল রুরাল হেলথ মিশন, ন্যাশনাল ফুড ফর ওয়ার্ক প্রোগ্রাম। এইরকম ভাবে আমরা ডেভেলপ করার চেষ্টা করে যাচ্ছি। মূলত 10th 5-year প্ল্যান যেটা ছিল তার গ্রোথ স্ট্র্যাটেজিটা কেমন ছিল, যে সেই সমস্ত সেক্টরের র্যাপিড গ্রোথ করা যাতে হাই কোয়ালিটি এমপ্লয়মেন্ট সেটা বেড়ে যায়। যেমন কনস্ট্রাকশন সেক্টর, রিয়েল এস্টেট, হাউজিং, ট্রান্সপোর্ট, স্মল স্কেল ইন্ডাস্ট্রিজ, আইটি, এইরকম সার্কিটগুলো, এই সমস্ত সার্ভিসগুলো যদি ইমপ্রুভ করে তাহলে তারা ইন্ডিয়ার আনএমপ্লয়মেন্ট প্রোগ্রামটা রিমুভ করতে অনেক বেশি হেল্প করবে। এইটা নিয়েই আমাদের 10th 5-year প্ল্যান চলে।
হয় কি, টার্গেট তো আমরা বছরের শুরুতে 8% রেখে দিই, কিন্তু আমরা অ্যাচিভ করতে পারি মাত্র 7.6। তার মানে এটা কিরকম? এটাও আনসাকসেসফুল। এছাড়াও এই সময় NHM বা ন্যাশনাল হর্টিকালচার মিশন, এটাও গভর্নমেন্ট করা হয়, গভর্নমেন্টের তরফ থেকে। জুট টেকনোলজি, তার উপরে কাজ করা হয়। মাইক্রো ইরিগেশন, তার উপরেও কাজ করা হয়। এইগুলো তোমরা একটু শুনে নেবে। প্রতিটা ইন্ডিভিজুয়াল ডিটেল মনে রাখা সত্যিই খুব কঠিন। পরীক্ষাতেও এখন অব্দি জেনারেলি এরকম আসেনি। খুব ইম্পর্টেন্ট জিনিসগুলোই জেনারেলি 5 ইয়ার তুলে তুলে কোশ্চেন্স আসে। যেমন গরিবি হাটাও, এই স্লোগানটা কখন শোনা গেছিল, কখন এটা ইমপ্লিমেন্ট হয়েছিল? বা ধরো প্রথম RRB কোন 5 ইয়ার প্ল্যানের সময় এস্টাবলিশ হয়েছিল? ভারতবর্ষের যে ব্যাংকগুলো, বা ধরো সিডবি, বা ধরো সেবি, বা ধরো ওই 5 ইয়ার প্ল্যানের সময় আর কি একটা হয়েছিল, ভুলে গেলাম, এক্ষুনি লিখেছিলাম। হ্যাঁ, নাবার্ড। এইগুলো কবে বা কোন 5 ইয়ার প্ল্যানের সময় প্রতিষ্ঠা হয়েছিল? জেনারেলি এইরকম কোয়েশ্চেন্সই আসে। আচ্ছা, এই করতে করতে সময় পেরিয়ে গেল, 2007 পেরিয়ে গেল, চলে এলো 2007-এর শেষ দিন। তখন আবার নতুন 5 ইয়ার প্ল্যান লঞ্চ হয়ে গেল, দ্যাট ইজ 11th 5 ইয়ার প্ল্যান। এই সময় কে আছেন? অবশ্যই মনমোহন সিং। তো যেহেতু এটা ওনার সেকেন্ড 5 ইয়ার প্ল্যান বা সেকেন্ড ফুল টার্ম উনি PM হয়েছেন, প্রথমটা তো ফুল টার্ম হতে পারেননি, এইটা ওনার প্রথম ফুল টার্ম PM হওয়া। তো তিনি তারপরে শুরু করলেন 11th 5 ইয়ার প্ল্যান। এই দুটোর মানে 11th আর 12th, এদের থিমটা কিন্তু মনে রাখতে হয়। খুব সহজ। একটাতে দেখো টুয়ার্ডস ফাস্টার অ্যান্ড মোর ইনক্লুসিভ গ্রোথ, পরেরটায় শুধুমাত্র সাস্টেনেবল এই ওয়ার্ডটা অ্যাড হয়ে যাবে। ফাস্টার, মোর ইনক্লুসিভ অ্যান্ড সাস্টেনেবল গ্রোথ। আর এখানে দেখো ফাস্টার অ্যান্ড মোর ইনক্লুসিভ গ্রোথ। প্রচুর প্রচুর টার্গেট, যেগুলো আগের বারে যেরকম ছিল এবারেও সেরকম। জিডিপি 8 থেকে 10% করে গ্রোথ লাগবে আমাদের, এবং 10% করে মেনটেন করতে হবে। এগ্রিকালচারাল জিডিপি, সেটা 4% ইনক্রিজ করতে হবে। আনএমপ্লয়মেন্ট 5%-এর নিচে নামাতে হবে। লিটারেসি রেট বাড়াতে হবে। আনস্কিলড রিয়াল ওয়েজ, সেটা 20% বাড়াতে হবে। IMR মানে ইনফ্যান্ট মর্টালিটি রেট, সেটা 28-এ নামিয়ে আনতে হবে। ম্যাটারনাল মর্টালিটি রেট, সেটা 1-এ নামিয়ে আনতে হবে। TFR মানে টোটাল ফার্টিলিটি রেট, সেটা 2.1-এ নামিয়ে আনতে হবে। এরকম প্রচুর প্রচুর ডেটা আমরা এখানে লিখে রেখেছি। এইগুলো সবকিছুই কিন্তু 11th 5 ইয়ার প্ল্যানের টার্গেটের মধ্যে ছিল। সবকিছু কি মুখস্থ করতে হবে? আবারও সেই একই উত্তর, মোটেও নয়, এবং তা সম্ভবও না। জেনারেলি এখান থেকে থিমের কোয়েশ্চেন এটাই আছে। আর টার্গেট দেখো, অ্যাকচুয়াল গ্রোথ রেট দেখো, 9% আমি টার্গেট করেছি, 8% আমার অ্যাচিভ হয়েছে। তাহলে এটাকেও আমি আনসাকসেসফুল বা মডারেটলি সাকসেসফুল বলতে পারি, যেহেতু গ্রোথ রেটটাই আমার খুব হাই এম ছিল, তাই অ্যাচিভমেন্টটাও কাছাকাছি গেছে। নেক্সট নেক্সট হচ্ছে 12th 5 ইয়ার প্ল্যান বা লাস্ট 5 ইয়ার প্ল্যান। এখানেও PM কে? এখানেও PM হচ্ছেন মনমোহন সিং। হালাকি এই 5 ইয়ার প্ল্যানটা 2017 অব্দি চলেনি,
2014 তে ড্রপ হয় এবং 2015 থেকে নীতি আয়োগ কাজ করতে শুরু করে। আচ্ছা, এইবার দেখো এইখানে গ্রোথ রেটটা কমিয়ে আনা হয়েছে। কারণটা কি? 2007 সালে যখন আমরা 11th ফাইভ-ইয়ার প্ল্যান পড়লাম বা দেখছি, তখন গ্লোবাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, যেটাকে বলা হয় জিএফসি, ওইটা কিন্তু 2008 সালে হয়েছে। তার ফলে তার ইম্প্যাক্ট ভারতবর্ষে আসতে একটু দেরি হয়েছে। সেই জন্য আমরা 12th ফাইভ-ইয়ার প্ল্যান যখন টার্গেট করেছি, সেইখানে এই যে অ্যাডভার্স গ্লোবাল সিচুয়েশনের কারণে আমরা একটু গ্রোথ রেটটা কমই রেখেছি। এবং এখানে টার্গেট আর কি কি ছিল দেখো, এগ্রিকালচারে 4% গ্রোথ, পভার্টিতে 10% কমানো, এইরকমই গোল ছিল। এছাড়াও যেরকম 11th ফাইভ-ইয়ার প্ল্যানের বহুত গোল ছিল, আইএমআর কমাতে হবে, এমএমআর কমাতে হবে, সেইগুলো সবই আমরা এখানে ক্যারি ফরওয়ার্ড করছিলাম। এইগুলো করলাম, তারপরে এইটাকে ফেলিয়ার বা সাকসেস এই প্যারামিটারে আনাই যায় না। কারণ হচ্ছে এটা ফুল টাইম চলেই। 2014 সালেই যখন এটাকে ড্রপ করে দেওয়া হয়, তার জন্য এটা আর খুব বেশি পড়াশোনা করা হয় না, শুধুমাত্র আমরা থিমটা মনে রাখি। তো এইভাবে 2015 চলে এসে তারপরে ফাইভ-ইয়ার প্ল্যান ড্রপ হয়ে যায়, চলে আসে নীতি আয়োগ। এরপরে আমরা তাহলে নীতি আয়োগটা পড়বো, কিন্তু তার আগে আমাদেরকে দেখতে হবে এই যে আমরা ফাইভ-ইয়ার প্ল্যান এতগুলো এত বছর ধরে কন্টিনিউ করেছি, সেইগুলোর নেট রেজাল্ট কি হলো, পজিটিভস কিছু আছে কিনা, নেগেটিভস কিছু আছে কিনা, এবার আমরা সেইটা দেখব। বেশ, এবার আমরা দেখে নেব এই যে ফাইভ-ইয়ার প্ল্যানস গুলো আমরা পড়লাম, তার কোথায় কোথায় কি পজিটিভস আছে, কি কি নেগেটিভস আছে। পজিটিভস বলতে আমরা বলতে পারি এই সময় নিশ্চয়ই আমরা গ্রিন রেভলিউশন দেখলাম, হোয়াইট রেভলিউশন দেখলাম। তাহলে এগ্রিকালচার অ্যান্ড অ্যালাইড সেক্টর যেটা, সেখানে আমরা কিন্তু প্রোগ্রেস করেছি। যখন আমাদের দেশ স্বাধীন হয়, তখন আমরা এগ্রিকালচারে ইম্পোর্ট নির্ভর দেশ ছিলাম। বর্তমানে আমরা আমাদের দেশের চাহিদা মিটিয়েও বাইরের দেশে পাঠাচ্ছি। এছাড়াও জিডিপি, পার ক্যাপিটা ইনকাম, সেভিংস, ইনভেস্টমেন্ট, এগুলোর তো ইনক্রিজ হয়েইছে। ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ অবশ্যই হয়েছে। অনেক কিছু ক্ষেত্রে আমরা সেলফ সাফিসিয়েন্সি অ্যাচিভ করতে পেরেছি, কিছু ক্ষেত্রে এখনো আমরা অন দ্য ওয়ে। এছাড়াও এডুকেশনাল সিস্টেম তার ডেভেলপমেন্ট হয়েছে। ইকোনমিক কন্ডিশন যেটা আমাদের দেশের বিভিন্ন সেক্টর, যেগুলো ট্রান্সপোর্ট সেক্টর বলো, ইরিগেশন বলো, টেলিকম বলো, আইটি যেটা, সেগুলোতে কিন্তু আমরা সারা পৃথিবীতে উল্লেখযোগ্য স্থানে পৌঁছেছি। এখানে একটা কোয়েশ্চেন আপনি রাখতেই পারে, ট্রান্সপোর্টে ভারতবর্ষের যে রেলের নেটওয়ার্ক, সেটা সারা পৃথিবীতে কত নম্বরে স্থান, মানে কত নম্বরে কি বলে, কত নম্বরে বিলং করে? এটা তোমরা একটু স্ট্যাটিক জিকের কোয়েশ্চেন হিসেবে দেখতে পারো। সায়েন্স অ্যান্ড ইকোনমি, টেকনোলজি, এইখানে তো অবশ্যই আমরা ডেভেলপ করতে পেরেছি। আমরা চাঁদে পৌঁছে গেছি, মঙ্গলে পৌঁছে গেছি, এবং খুব কম দেশই আছে যারা ফার্স্ট ড্রতেই মঙ্গলে পৌঁছে গেছে। তো এইগুলো আমাদের অবশ্যই অ্যাচিভমেন্টস এর মধ্যে পড়বে। কিন্তু সবকিছুই ভালো হয়েছে তা নয়, কিছু কিছু জিনিস এখনো আমরা ইমপ্রুভ করতে পারিনি। সেইগুলো কি? সেগুলো হচ্ছে ফেলিয়ার্স। পভার্টি অ্যালিভিয়েশন, এত জায়গায় আমরা গরিবি হটাও গরিবি হটাও বলেছি, স্টিল আমাদের দেশের কিন্তু একটা বড় অংশ এখনো গরিব। ইকোনমিক ইনইকুয়ালিটি, এটা আমরা মোটেও রিমুভ করতে পারিনি। কারোর 1 সেকেন্ডের ইনকাম, কারোর সারা জীবনের ইনকাম,
সেইগুলো এখনো সমান। এমপ্লয়মেন্ট, আমরা যখন আগের চ্যাপ্টারে আনএমপ্লয়মেন্টটা পড়েছি, তখন আমরা দেখলাম সবাই কাজ করতে চায়, কিন্তু সবার জন্য সেই সুটেবল এমপ্লয়মেন্টটা নেই, সেটাই ফেলিয়ার। ল্যান্ড রিফর্মস, সেটা এখনো অবধি পুরোপুরি আমরা ইমপ্লিমেন্ট করতে পারিনি। ব্ল্যাক মানি, ব্ল্যাক মানির আটকানোর জন্য বিভিন্ন সরকার বিভিন্ন সময় বিভিন্ন পলিসিস এনেছে, কিন্তু স্টিল ব্ল্যাক মানি আমাদের ইকোনমির একটা বড় অংশ জুড়ে ছিল, এখনো আছে। এবং আমাদের দেশে ইকোনমিক পাওয়ার যেটা, সেটা এখনো মুষ্টিমেয় মানুষের হাতেই আছে, সেইটাকেও আমরা এখন অব্দি কিন্তু ছড়িয়ে দিতে পারিনি। তো এইরকম বেশ কিছু ফেলিয়ার্স আমাদের এখনো থেকে গেছে, সেইগুলো ট্যাকেল করতে বর্তমান কেন্দ্র সরকারের যে পলিসি, তার ইমপ্লিমেন্টেশন যে করে, সেটা হচ্ছে নীতি আয়োগ। নীতি আয়োগ 2015 সালের 1 জানুয়ারি এসছে প্ল্যানিং কমিশনকে রিপ্লেস করে। ফুল ফর্মটা কি লেখা হয়েছে, এদের কাজটা কি এবং অবজেক্টিভসটা কি, এটা কিন্তু একটা নন কনস্টিটিউশনাল, নন স্ট্যাটুটরি বডি। কনস্টিটিউশনে কোনো উল্লেখ নেই, আর নন স্ট্যাটুটরি কেন সেটা তোমরা নিজেরা বলবে। অবজেক্টিভস, কি কি গোল আছে নীতি আয়োগের? কোঅপারেটিভ ফেডারেলিজম, ভিলেজ লেভেল প্ল্যান্স, সেকশন অ্যাট রিস্ক, স্পেশাল অ্যাটেনশন সেকশন অ্যাট রিস্ক, শুধু নয় তাদের প্রতি স্পেশাল অ্যাটেনশন। ভিলেজ লেভেল প্ল্যান্স, হায়ার লেভেলে সেগুলো ইমপ্লিমেন্ট করা হবে। কোঅপারেটিভ ফেডারেলিজম, সেটাকে আরো ইমপ্রুভ করা দরকার আছে। ন্যাশনাল সিকিউরিটি, ইকোনমিক অ্যাঙ্গেল থেকে সেগুলো দেখতে হবে। কিভাবে আমরা ইনোভেটিভ ইমপ্রুভমেন্টস কনস্ট্যান্টলি আনতে পারি, এবং এই নীতি আয়োগকে ইন্ডিয়ান থিঙ্ক ট্যাঙ্ক বলা হয়, তারা আদার্স আরো স্টেট লেভেল বা ইন্টারন্যাশনাল লেভেল থিঙ্ক ট্যাঙ্কের সাথে পার্টনারশিপ করে কিভাবে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাবে, এইটাই হচ্ছে নীতি আয়োগের অবজেক্টিভস বা গোল। এবার নীতি আয়োগ যে অর্গানাইজেশনটা, সেইটা কিভাবে চলে সেইটা দেখা যাক। প্রথমে তো উপরে একজন চেয়ারপারসন আছেন, যিনি এক্স অফিসিও হচ্ছেন আমাদের দেশের প্রাইম মিনিস্টার। ওনার নিচে থাকবেন ভাইস চেয়ারম্যান, সেটা পিএম দ্বারা নমিনেটেড, এবং তার নিচে থাকছে চিফ এক্সিকিউটিভ অফিসার। চিফ এক্সিকিউটিভ অফিসার আবার 3 ভাগে ভাগ করা যায়। ফুল টাইম মেম্বার কিছু আছে, পার্ট টাইম মেম্বার্স কিছু আছে, এক্স অফিসিও মেম্বার্স কিছু আছে। এছাড়াও গভর্নিং কাউন্সিল, রিজিওনাল কাউন্সিল আর স্পেশাল ইনভাইটিস থাকে। এরা সবাই মিলে পুরো নীতি আয়োগের একটা ফরমেশন হয়। এরা সেই সমস্ত অবজেক্টিভস গুলোকে ফুলফিল করার জন্য দিনরাত পরিশ্রম করে। এইটাই হচ্ছে নীতি আয়োগের কাজ। এছাড়াও নীতি আয়োগের বেশ কিছু ফাংশনস আছে, সেই ফাংশনস গুলো আমরা পরের পেজে দেখছি। কি কি বলেছে দেখো, নীতি আয়োগ একটা থিঙ্ক ট্যাঙ্ক। থিঙ্ক ট্যাঙ্ক মানে কি, যারা পলিসি ইমপ্লিমেন্টেশনের ওপরে কাজ করে, কিভাবে পলিসি ফর্মুলেশন হবে তার উপরে কাজ করে। সেন্ট্রাল এবং স্টেট লেভেলের সমস্ত গভর্নমেন্ট গুলোকে বিভিন্ন রকম স্ট্র্যাটেজি এরা প্রোভাইড করবে। গোটা দেশ জুড়ে কোঅপারেটিভ ফেডারালিজম, সেইটা কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেইটা এরা খুঁজে বার করবে। এছাড়াও এরকম দেখো প্রচুর কিছু গোলস বা ফাংশনস আছে। মূলত এইটাই ভাববে, নীতি আয়োগ একটা ইনস্টিটিউট যারা নলেজ, ইনোভেশন এবং অন্টারপ্রেনিউর সাপোর্ট সিস্টেম দেয় আমাদের দেশকে, যাতে শুধুমাত্র ইকোনমিক নয়, ওভারঅল বা হলিস্টিক
ডেভেলপমেন্ট আমাদের দেশের ক্ষেত্রে হয়। এবং এইটার জন্যে ৭ টা পিলার আছে। মানে নীতি আয়োগের কিছু ফেসিলিটিস। যে নীতি আয়োগ কিরকম? প্রো পিপল, মানুষজনের যে অ্যাসপিরেশনস, ইন্ডিভিজুয়াল অ্যাজ ওয়েল অ্যাজ সোসাইটির, সেইটাকে ফুলফিল করার দায়িত্ব নীতি আয়োগের। প্রোঅ্যাক্টিভিটি মানে প্রোঅ্যাক্টিভ, রিঅ্যাক্টিভ নয়। কোন একটা বিপদ ঘটলে তার সলিউশন বার করা, তা নয়। কোন একটা বিপদ আসতে পারে, তার আগে থেকে কাজ করা, অ্যান্টিসিপেশনে কাজ করা। আর কখনো কখনো কোনো স্পেশাল টাইপের নিডস যদি অ্যারাইজ করে, সেইটা রেসপন্স করা। পার্টিসিপেশন, শুধুমাত্র নীতি আয়োগ কাজ করলেই তো হবে না। সেখানে যারা সিটিজেন্স আছে, পিপলস আছে, তাদের সবার পার্টিসিপেশনটা দরকার। সেটা এরা সিক করে। এম্পাওয়ারিং, উইমেন এম্পাওয়ারমেন্ট, এইটার উপরে খুব বেশি করে ফোকাস থাকে। সমাজের সর্বস্তরের মানুষ, এসসি, এসটি, ওবিসি, গ্রামের মানুষ, শহরের মানুষ, ধনী মানুষ, গরিব মানুষ, সবাইকে নিয়ে নীতি আয়োগ কাজ করবে। ইকুয়ালিটি, সবার জন্য অপরচুনিটি, অবশ্যই তার মধ্যে ইউথকে বেশি করে। ট্রান্সপারেন্সি, গভর্নমেন্টের যেটা পলিসিস, গভর্নমেন্টের যেটা থিঙ্কিং, সেইটাকে সবার কাছে ট্রান্সপারেন্সি বা ভিজিবিলিটি মেনটেন করে। এইরকম বেশ কিছু দায়িত্ব বা প্রপার্টিজ নিয়ে নীতি আয়োগ কাজ করে চলেছে। নীতি আয়োগের সাথে প্ল্যানিং কমিশনের কিন্তু বেশ কিছু ডিফারেন্সেস আছে। সেই ডিফারেন্সেস গুলো কি কি, সেইগুলো এখানে বলে দেওয়া আছে। যেমন প্ল্যানিং কমিশন, প্ল্যানিং কমিশনের কিন্তু ক্ষমতা ছিল টাকা পয়সা স্যাংশন করা। নীতি আয়োগের কিন্তু সেরকম কোনো ফিনান্সিয়াল পাওয়ার নেই। এ বলতে পারে এইটা করো ওইটা করো, কিন্তু করার মতো টাকা দিতে পারে না। দুজনেরই চেয়ারপারসন যা ছিল তাই, দুজনেই হচ্ছে পিএম। কার ক্ষেত্রে কিভাবে কাজ করে সেটা এখানে দেওয়াই আছে। এনডিসি, যখন প্ল্যানিং কমিশন কাজ করত, সেখানে এনডিসি কিন্তু খুব ভালোভাবে পাওয়ারফুল ছিল। নীতি আয়োগ আসার পরে এনডিসি কে এখন অব্দি স্ক্র্যাপ করা হয়নি। তার বদলে গভর্নিং কাউন্সিল আর রিজিওনাল কাউন্সিল, এইগুলোকে আনা হয়েছে। কার কটা মেম্বার, কে মিনিস্টার, সেক্রেটারি, এগুলো লেখা আছে। জেনারেলি প্ল্যানিং কমিশন আর নীতি আয়োগ থেকে এই যে ডিফারেন্সেস, এইখান থেকে এমসিকিউ ফর্ম করা সম্ভব নয়। এইগুলো জানা আমাদের কি কাজে লাগবে? মূলত পার্সোনালিটি টেস্ট। সেখানে যদি ইকোনমির কোয়েশ্চেনে ঢুকে যায় বা কোনো কারণে পলিসি প্ল্যানিং নিয়ে নীতি আয়োগের কথা উঠে আসে, তখন এগুলো আমাদের ইম্পর্ট্যান্ট হয়ে উঠবে। যখন আমরা পড়ছিলাম, তখন আমি 20 পয়েন্ট প্রোগ্রামের কথা একবার উল্লেখ করেছি। যে কখন যখন আমরা পেছনের দিকে যাব, তখন একবার 20 পয়েন্ট প্রোগ্রামের ব্যাপারে আমরা একটু ডিটেলে পড়ব। তো এবার 20 পয়েন্ট প্রোগ্রামটা দেখা যাক কি বলা হচ্ছে। 20 পয়েন্ট প্রোগ্রামটা কবে লঞ্চ হয়েছিল? 1975-এ, এবং বিভিন্ন সময় একে অল্প বিস্তর মডিফিকেশন করা হয়েছে। ফোকাসটা কি? সমস্ত 5 ইয়ার প্ল্যানের মতো এটারও ফোকাস ছিল পভার্টি অ্যালিভিয়েশন, ইমপ্রুভিং কোয়ালিটি অফ লাইফ ফর পুয়ার অ্যান্ড আন্ডার প্রিভিলেজ। সর্বস্তরের যে মানুষ সমাজে, তাদের সবার স্ট্যান্ডার্ড অফ লাইফ, সেইটাকে ইমপ্রুভ করতে হবে, গরিবি হাঁটাতে হবে। এইটা হচ্ছে মূল ফোকাস। এইটা করতে গিয়ে বিভিন্ন সোশিও ইকোনমিক অ্যাসপেক্ট, তার উপরে কিন্তু ফোকাস করতো। 20টা পয়েন্ট অ্যাকচুয়ালি এইগুলো, এই যে পভার্টি, এমপ্লয়মেন্ট, এডুকেশন, হাউজিং, হেলথ, এগ্রি, এইরকম ভাবে 20টা সাব টপিক ছিল। এই সাব টপিক গুলো ইমপ্রুভ করার জন্য 20 পয়েন্ট প্রোগ্রাম এটার নাম। এখানে 66টা আইটেম ছিল, যেরকম ভাবে 25টা মান্থলি বা অ্যানুয়ালি মেনটেন করা হতো বা মনিটর করা।
20 পয়েন্ট প্রোগ্রামটা বেসিক্যালি কি? এটা একটা প্রোগ্রাম, সেন্ট্রাল প্ল্যান, 1975 সালে লঞ্চ হয়েছিল। মূল উদ্দেশ্য কি? পভার্টি অ্যালিভিয়েশন এবং কোয়ালিটি অফ লাইফটা ইমপ্রুভ করা। এইটা করতে গেলে কোয়ালিটি অফ লাইফ যে আমি বলে দিচ্ছি ইমপ্রুভ করব, কিন্তু কিভাবে করব? সেই কিভাবে করব সেইটাই হচ্ছে সোশিও ইকোনমিক অ্যাসপেক্টস। আমি পভার্টি অ্যালিভিয়েশন করব, এমপ্লয়মেন্ট জেনারেট করব, এডুকেশন ইমপ্রুভ করব, সবার জন্য হাউজিং ফর অল আনবো, উইকার সেকশন ইমপ্রুভ করব, কনজিউমার প্রোটেকশন দেব। এইভাবে এইভাবে চলতে থাকে। তারপরে তো এই কথাগুলো হয়েইছে বিভিন্ন সময়, প্ল্যানিং কমিশন, তারপরে সমস্ত যে 5 ইয়ার প্ল্যানস, এইগুলো তোমরা একবার রিডিং পড়বে। যে এনডিসি ব্যাপারে, এনডিসির ব্যাপারে এখানে ডিটেলে লেখা আছে। 5 ইয়ার প্ল্যানস গুলোর ব্যাপারে এখানে ডিটেলে লেখা আছে। ফার্স্ট 5 ইয়ার প্ল্যান, সেকেন্ড, থার্ড, এইগুলো 2-3 বার করে লেখা কেন? কিছু কিছু জিনিস আমি মুখে বলেছি, সেইগুলো এখানে উল্লেখ করা আছে। এইগুলো তোমরা একবার রিডিং পড়বে বা পুরো এই ভিডিওটা অডিওটা শুনবে, তাহলেই মাথাতেই অনেক জিনিসপত্র ঢুকে যাবে। এইবার এই যে 6 5 ইয়ার প্ল্যান, সেখানে যখন আমি ডেভেলপমেন্ট প্রোগ্রামস গুলো বলছিলাম, আমি 2-1টার নাম বলেছি। যেমন আমি বলেছি RLEGP, NREP এবং আর কোথায় ছিল IEEP বোধহয়। এছাড়াও আরো দেখো কতগুলো প্রোগ্রাম আছে। হ্যাঁ, ট্রাইসেম বলেছিলাম, IRDP বলেছিলাম। এছাড়াও প্রচুর প্ল্যান এসছে। এইগুলোর ব্যাপারে রিডিং পড়বে একবার, যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট ফুল ফর্ম গুলো মনে রাখতে হবে। তারপরে এইভাবে চলতে চলতে আমরা পৌঁছে গেলাম 12 5 ইয়ার প্ল্যান। যখনই 12 5 ইয়ার প্ল্যান হয়ে গেল, তারপরে কি আসবে? নীতি আয়োগ আর ভিশন 2020। হোয়াট ইজ ভিশন 2020? এই জিনিসটা আমাদের একটু জেনে রাখা লাগবে। 2003 সালে শ্যামাপ্রসাদ গুপ্তা এই একটা ডকুমেন্ট রিলিজ, সেই ডকুমেন্টটার নামই হচ্ছে ভিশন 2020। তার মানে 2003 সালে দাঁড়িয়ে আমরা ভাবছিলাম যে 2020 সালে ভারত কিরকম দেখতে হবে। 9% গ্রোথ, আনএমপ্লয়মেন্ট এলিমিনেটেড, ইলিটারেসি এলিমিনেটেড, পভার্টি এলিমিনেটেড, পার ক্যাপিটা ইনকাম ডাবল হয়ে গেছে, 6 থেকে 14 বছরের স্কুলের বাচ্চা 100% এনরোলমেন্ট, আরবান পপুলেশন 25% থেকে বেড়ে হয়ে গেছে 40%। এইগুলো হচ্ছে 2003 সালে দাঁড়িয়ে 2020 সালের ভারতের প্রতি আমাদের এক্সপেকটেশন। যেমন এখন আমাদের সব চলছে না, ওই বিকশিত ভারত, বিকশিত ভারত 2047, অমৃতকাল অব অব কি যে এটা বলে, স্বাধীনতার অমৃত মহোৎসব বোধহয় 100 বছর হয়ে যাবে স্বাধীনতার পরে। সেরকম ভাবে এইগুলো হচ্ছে কি বলে ভিশন ডকুমেন্ট, যে 2047 সালে ভারতকে আমরা এই জায়গায় নিয়ে যেতে চাই। সিমিলারলি 2003 সালে দাঁড়িয়ে আমরা চেয়েছিলাম যে 2020 ভারত এরকম দেখতে হবে। আর কি হলো? চায়নাতে কেউ একজন বাদুড় খেয়ে নিল, পুরো ভারত ঘরের ভেতরে বসে থালা বাজাচ্ছিল। তারপরে তো নীতি আয়োগের গল্পটা এলোই। 12 5 ইয়ার প্ল্যানের টার্গেট কি কি ছিল, ওগুলো সব মুখস্থ রাখা ইম্পসিবল। নীতি আয়োগ এটা 2021 সালের ডেটা অনুযায়ী, তাই অনেক কিছুই চেঞ্জ করে গেছে। যেহেতু আমার কাছে পুরনো খাতাতে এটাই ছিল, তাই আমি এইটাই লিখেছি। এগুলো সব তোমরা 2026 সালের হিসেবে নিজের হ্যান্ড রাইটিং এ এডিট করে রাখবে। নীতি আয়োগ আর প্ল্যানিং কমিশনের ডিফারেন্সেস সেগুলো আমরা পড়ে এলাম। 23টা ভার্টিকেলস আছে নীতি আয়োগের মধ্যে, মানে নীতি আয়োগ এই 23টা ফিল্ডে কাজ করে। তার ভেতরে দেখো ল্যান্ড অ্যান্ড ওয়াটার যেরকম আছে, পাবলিক কি বলে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ সেটাও আছে, রুরাল ডেভেলপমেন্টও আছে, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলসও আছে, উইমেন অ্যান্ড চাইল্ড এম্পাওয়ারমেন্টও আছে, HRDও আছে। মানে এরকম 23টা সেকশন সেইখানে কাজ করে। আচ্ছা, এরপরে এর অল্প জিনিস বাকি থাকছে।
বাকি যেটা থাকলো সেটা হচ্ছে কিছু কিছু স্পেসিফিক টার্ম, যেইগুলো জেনারেলি পরীক্ষায় এসছে এমসিকিউ ফরম্যাট। যেমন 5 ইয়ার প্ল্যানের গল্প। 5 ইয়ার প্ল্যান আমরা কোথা থেকে নিয়েছিলাম? এটা তো আমরা ফার্স্ট ক্লাসে পড়েইছি, ইউএসএসআর থেকে। 1928-এ জোসেফ স্ট্যালিন প্রথমবার ইউএসএসআর এ এটা কনসেপ্টটা এনেছিল। তারপরে তো বিভিন্ন ধরনের পার্সপেক্টিভ প্ল্যানের ব্যাপারে আমরা পড়লাম। গ্রোথ যেটা আমরা বারবার বলি, সেটা কিসের ব্যাপারে? জিডিপির গ্রোথ বোঝায়। মডার্নাইজেশন আমরা বিভিন্ন সময় ইউজ করেছি এই ওয়ার্ডটা। এই ওয়ার্ডটার মানে কি? যে কোনো জায়গায় টেক এনেবিলিটি, সেইটাকে বোঝায়। দ্বিতীয় থাকলো সেলফ রিলায়েন্স। সেলফ রিলায়েন্স মানে আত্মনির্ভর, তার মানে ইনওয়ার্ড ট্রেড, মানে বাইরের দেশ থেকে আমি আর ট্রেড করতে চাইছি না, নিজের মধ্যেই ট্রেড করতে চাইছি। আরেকটা হচ্ছে ইকুইটি। ইকুইটি মানে সবার ইকুয়াল, ওইটা হচ্ছে ইকুইটি। ইকুইটির আবার দুটো ভাগ, শুধু সবার লাভ হবে বললে কিন্তু হবে না, সবাইকে ইকুয়ালি ওই কাজটা করতে পার্টিসিপেটও করতে হবে। তারপরে ধরো ফার্স্ট প্ল্যান। ফার্স্ট 5 ইয়ার প্ল্যানের সাথে একটা রিলেটেড কি বলে ইভেন্ট, টিস্কো, সেটা হচ্ছে ফার্স্ট স্পিন প্ল্যান্ট, যেটা ফার্স্ট প্ল্যানে প্রতিষ্ঠা হয়েছিল। থার্ড 5 ইয়ার প্ল্যান, যখন আমাদের দেশ এগ্রিকালচার ক্রাইসিসে ভুগছিল, তখন আমরা ইউএস এর থেকে হেল্প চাই, যে আমাদের দেশে তো এরকম সিভিয়ার ড্রট হয়েছে, আমাদের দেশের মূল খাদ্যশস্য গম উত্তর ভারতে, তাহলে গম দাও। সেই গম যেটা ওরা দিয়েছিল সেইটার নাম হচ্ছে PL-480। এই গমটা এতটাই নিকৃষ্ট মানের ছিল যে ওদের দেশের সাধারণ মানুষ কিন্তু এই PL-480 গমটা কনজিউম করতো না। এটা ওদের দেশে শুকরকে খাওয়ানোর জন্য তৈরি হতো, সেই গম ওরা আমাদেরকে দিয়েছিল। কিন্তু এখন আমরা সব ভুলে গেছি, এখন আমরা ইউএস এর ঘনিষ্ঠ হয়ে উঠেছি এবং ওদের দেশে গিয়ে প্রচার করছি আর কি, মাই ডিয়ার ফ্রেন্ড ডোনাল্ড ট্রাম্প। যাই হোক, এছাড়াও আরেকটা ফেমাস স্লোগান ছিল, জয় জওয়ান জয় কিষান। এইটা হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রীর স্লোগান। পরবর্তীকালে আরেকজন কেউ এর সাথে জয় বিজ্ঞান এই সেন্টেন্সটা অ্যাড করেছিলেন। তোমাদের কাজ হচ্ছে কমেন্ট সেকশনে এইটা লেখা, যে জয় জওয়ান জয় কিষান জয় বিজ্ঞান, এই স্লোগানটা কার দেওয়া। এছাড়া বায়োটেকনোলজি, এইটা সেট আপ করা হয়েছে 7th 5 ইয়ার প্ল্যানের সময়। এরকম বেশ কিছু ছোট ছোট পয়েন্ট আছে যেটা বিভিন্ন 5 ইয়ার প্ল্যানে বিভিন্ন সময় কানেক্টেড থাকবে। ইরিগেশন নিয়ে তো আমরা বলেইছি ফার্স্ট 5 ইয়ার প্ল্যানের সময়, যে ভাকরা নাঙ্গাল, হীরাকুদ, নাগার্জুনা সাগর, এইগুলো বিভিন্ন সময় কিন্তু আমাদের দেশে কাজ করেছে। এরপরে আমরা যেটা পড়বো সেটা আমরা খুব ডিটেলসে আজকে পড়বো না, যেটা হচ্ছে IPR, ইন্ডাস্ট্রি পলিসি রেজলিউশন। এইটা যখন আমরা ইন্ডাস্ট্রি চ্যাপ্টারটা পড়বো তার সাথে বেশি করে রিলেটেড। তাও আমি যেহেতু স্লাইডে অ্যাড করা আছে অল্প বিস্তর একটু বলে দিচ্ছি। IPR মানে কি? আমাদের দেশে তো বিভিন্ন সময় ইন্ডাস্ট্রি ডেভেলপ করেছে, তো সেই IPR হচ্ছে পলিসি ফ্রেমওয়ার্কস, কিছু লিগ্যাল ওয়েজ বলতে পারো, যেগুলো ভারত সরকার বিভিন্ন সময় বানিয়ে রেখেছে যাতে তারা ইন্ডাস্ট্রিয়াল গ্রোথটাকে প্রমোট করতে পারে, অ্যাট দ্য সেম টাইম রেগুলেট করতে পারে, এবং তার সাথে পাবলিক আর প্রাইভেট সেক্টর তাদের যে রোল সেইটাকে ইকুয়ালি ডিফাইন করতে পারে, এবং আমাদের দেশের যে ইকোনমিক ডেভেলপমেন্ট সেইটা যেন প্রমোট করতে পারে। তাহলে IPRটার কিছুই না, একটা হচ্ছে পলিসি ফ্রেমওয়ার্ক।
বেশ, এই ফ্রেমওয়ার্ক গুলো স্বাধীনতার পরবর্তী সময় থেকেই চলে আসছে। প্রথম এসছে 1948। এটা হচ্ছে ফার্স্ট অফিসিয়াল পলিসি, এবং এটা ড্রাফট কে করেছিলেন? ড্রাফট করেছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি। ইনি বর্তমানে পশ্চিমবঙ্গের নিরিখে খুবই ইম্পর্টেন্ট একজন পার্সন, এবং ইনি তদানীন্তন সরকারের ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স মিনিস্টার ছিলেন। এই হচ্ছে প্রথম আইপিআর যেটা ভারতবর্ষকে মিক্সড ইকোনমি বলে। এই সময় প্রতিটা ইন্ডাস্ট্রিকে 4 ভাগে ভাগ করে দেওয়া হয়। একটাকে বলে স্ট্র্যাটেজিক, একটাকে বেসিক, একটাকে রেগুলেটেড, আর একটা যেটা পড়ে থাকলো আদার্স। স্ট্র্যাটেজিক মানে সেটা হচ্ছে কমপ্লিটলি পাবলিক সেক্টর বা পাবলিক মনোপলি, মানে যেইগুলো ভারতের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট, যেগুলো কারুর হাতে দেওয়া যাবে না। সেই সেক্টরগুলো কি কি? রেলওয়েজ, ডিফেন্স, অ্যাটমিক এনার্জি। বুঝতেই পারছো, আটার ইম্পর্টেন্ট সাবজেক্টস, এইগুলো কারুর হাতে দেওয়া যাবে না, তাই সেগুলো সরকার নিজের কাছেই রাখলো। তারপরে হচ্ছে বেসিক। বেসিক মানে তুলনামূলক কম ইম্পর্টেন্ট, কিন্তু একদমই ফেলনা নয়। যেমন কোল, স্টিল, এয়ারক্রাফট, টেলিকমিউনিকেশন। এইখানে পাবলিক আর প্রাইভেট দুজনেই কাজ করতে লাগলো, যেটা এখনো হয়। ধরো টেলিকমিউনিকেশনে বিএসএনএল, এখনো সেটা কি কোম্পানি? পাবলিক কোম্পানি। এছাড়াও ভোডাফোন আইডিয়া আছে, এয়ারটেল আছে, রিলায়েন্স জিও আছে, এরা সবাই কি? পাবলিক। এগুলো কিন্তু বেসিক, এগুলো কিন্তু কি ইন্ডাস্ট্রির, এমন নয় যে এগুলো ফেলনা। কোল, কোল তুলছে হয়তো বেসরকারি কোম্পানি, কিন্তু সেক্টরটা কার? ভারত সরকারের। এরকম ভাবে তখনকার দিনে ভাগ করা হয়েছিল। নেক্সট হচ্ছে রেগুলেটেড। এইখানে কি হচ্ছে? ইন্ডাস্ট্রিজ রিকোয়ারিং রেগুলেশন অ্যান্ড কন্ট্রোল, মানে কন্ট্রোল প্রাইভেট সেক্টর। এইটাকে আমি বলছি থার্ডটাকে কন্ট্রোলড কন্ট্রোল প্রাইভেট সেক্টর। কাজ করছে প্রাইভেট সেক্টর, কিন্তু ওপর থেকে সরকার দড়ি ধরে রেখেছে। যেমন দেখো, সুগার, সিমেন্ট, টেক্সটাইল। সুগার বানাচ্ছে কে? প্রাইভেট কোম্পানি, কিন্তু সেখানে সে যেন যাইপর নাই দাম না নিতে পারে, সেই জন্য সরকার পেছন থেকে তাকে রেগুলেট করছে, যেহেতু ওটা নেশনের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। তারপরেরটা পড়ে থাকলো কি? আদার ইন্ডাস্ট্রি, যেগুলো আর খুব বেশি ইম্পর্টেন্ট নয়, সেগুলো পুরোটাই প্রাইভেট বা কর্পোরেট সেক্টরের হাতে তুলে দেওয়া হলো। যেমন স্মল স্কেল ইন্ডাস্ট্রিজ, কনজিউমার গুডস, এইগুলো সবই হচ্ছে পুরোটাই প্রাইভেট সেক্টরের হাতে। এই সময়টা ছিল যেই সময় লাইসেন্স রাজ শুরু হয়। লাইসেন্স রাজ কিরকম? সরকার দেখো সব কটা ইন্ডাস্ট্রিজকে 4টে ভাগে ভাগ করে দিয়ে সরকারের কাছ থেকে বিভিন্ন রকম পারমিশন নিতে হতো। তুমি যেই সেক্টরেই কাজ করো না কেন, সেই লাল ফিতা সাহি বলে প্রতিটা সেক্টরের কাজ করার জন্য এই জায়গা থেকে লাইসেন্স নাও, ওই জায়গার থেকে লাইসেন্স নাও। এত লাইসেন্স নিতে নিতে গভর্নমেন্ট বেসিক্যালি ইন্ডাস্ট্রিগুলোর উপরে কন্ট্রোল রাখতো, যে সে এসে যেন বিজনেস করতে না পারে। কারণটা কি? আমরা সদ্য একটা বিজনেস দল, ব্রিটিশ, প্রথমে তো ব্রিটিশরা এজ এন ট্রেডার হিসেবে এসেছিল, পরবর্তীকালে ওরাই শাসন করতে লাগে, ওদের হাত থেকে জাস্ট বেরিয়েছি। তাই আমাদের ওই সিনড্রোমটা থেকে গেছে, এই সিঁদুরে মেয়ে, কি যে গরু, ঘর পোড়া গরু, হ্যাঁ, ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়। তাই আমরা প্রতিটা পা মেপে মেপে ফেলছি। তার জন্য তখন লাইসেন্স রাজটা শুরু হলো, এবং এইটা পাবলিক সেক্টরে ডমিনেন্সটা বজায় রাখলো। কি ডমিনেন্টটা?
পাবলিক সেক্টর ডমিনেন্স। বেশ, এইভাবে চললো। তারপরে চলে এলো সেকেন্ড আইপিআর। কত সালে? 1956। এইটাকে বলা হয় ইকোনমিক কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। এইটা এমসিকিউর জন্য একদম ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এবং যে সোশ্যালিস্ট ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ হলো তার ফ্রেমওয়ার্ক এটা। এইখানে আবার যে ইন্ডাস্ট্রিজ গুলো ছিল তাকে 4টে ভাগ থেকে সরিয়ে দিল, 3টে ভাগে ভাগ করলো, শিডিউল এ, বি আর সি। কনসেপ্টটা সেই একই। এতে কারা থাকবে? যেখানে পাবলিক সেক্টর মনোপলি, সেখানে কারা? অ্যাভিয়েশন থাকবে, অ্যাটমিক এনার্জি থাকবে, রেলওয়েজ থাকবে, আর্মস এন্ড অ্যামুনেশনস থাকবে। এখানে পাবলিক সেক্টর ছাড়া আর কেউ কাজ করতে পারবে না। শিডিউল বি রিলেটিভলি লেস ইম্পর্টেন্ট। সেখানে পাবলিক আর প্রাইভেট বোথ কাজ করবে। সেখানে কে কে থাকবে? এখানে থাকলো অ্যালুমিনিয়াম, মেশিন টুল, কেমিক্যাল, এটসেট্রা। তারপরে আসছে শিডিউল সি, অল আদার, রিলেটিভলি লেস ইম্পর্টেন্ট। পুরোটাই দিয়ে দাও প্রাইভেট সেক্টরে। কারা কারা থাকবে? ওই আগের মতোই, কনজিউমার গুডস, টেক্সটাইল, অটোমোবিল, এইগুলো। এইখানে আরেকটা জিনিস যেটা আমাদের পড়তে হয় সেটা হচ্ছে কার্ভে কমিটি। কার্ভে কমিটিটা কি? 1955 সালে একটা কমিটি বানানো হয়। কমিটিটার আসল নামটা কি ছিল? আমি এখানে লিখছি, ভিলেজ অ্যান্ড স্মল স্কেল ইন্ডাস্ট্রি কমিটি। এইটাকে বলা হচ্ছে শর্টে কার্ভে কমিটি। তারা নোট করে যে স্মল স্কেল ইন্ডাস্ট্রিজ গুলো আছে এইগুলো ডেভেলপ করলে রুরাল ডেভেলপমেন্টটা প্রমোট করবে। দেখো নামেই দেখো কি বলেছে কমিটিটার নাম, ভিলেজ অ্যান্ড স্মল স্কেল ইন্ডাস্ট্রিজ কমিটি। তাহলে এরা কি করবে? নিশ্চয়ই স্মল স্কেলেরই ডেভেলপমেন্ট, আর তার থ্রু দিয়ে প্রমোট করবে রুরাল ডেভেলপমেন্ট। এইটার চেয়ারম্যানের নাম ছিল কার্ভে, তাই শর্টে এটাকে কার্ভে কমিটি বলা হয়। নেক্সট, থার্ড আইপিআর। কত সালে? 1977। এটা কিন্তু আবার কোনো নতুন আইপিআর নয়, এই 1956-এরই কিছুটা এক্সটেনশন। মানে 1956-এ যে পলিসি ছিল তারই অল্প বিস্তর কিছু চেঞ্জেস করে 1977-এর আইপিআর আনা হয়। কে আনেন? তদানীন্তন প্রাইম মিনিস্টার মোরারজি দেসাই, জনতা পার্টি গভর্নমেন্ট। কি বলেন? এনারা মূলত গ্রোথের জন্য এমফাসাইজ করেন স্মল স্কেল ইন্ডাস্ট্রি। এরা হেভি ইন্ডাস্ট্রিজের উপরে অত বেশি ফোকাস করে না, এবং এই টাইনি ইউনিটের একটা কনসেপ্ট আনে। টাইনি ইউনিটটা কি? স্মল এন্টারপ্রাইজ উইথ ইনভেস্টমেন্ট ভ্যালু অফ বিলো 1 লাখ। তখনকার দিনে 1 লাখ যথেষ্টই বড় অ্যামাউন্ট। তার থেকে ছোট যারা তাদেরকে বলা হচ্ছে টাইনি ইউনিট। এবং যেহেতু এরা স্মল স্কেল ইন্ডাস্ট্রিজ উপর ফোকাস করছে, তার মানেই বুঝতে পারছো নিশ্চয়ই এরা এমএনসিস গুলোকে আটকাবে। এমএনসি মানে মাল্টি ন্যাশনাল কর্পোরেশন, মানে দেশ বিদেশে যেই কোম্পানি কাজ করছে তাকে এমএনসি বলা হয়। তার মাধ্যমে ওনাদের গোলটা কি ছিল? সেলফ রিলায়েন্স, আত্মনির্ভর। এইটা কিন্তু মোরারজি দেসাই গভর্নমেন্ট করে। তারপরে আসে 1980-র দশক। যেহেতু আবার সরকার বদলে যায়, আবার নতুন আইপিআর, ফোর্থ আইপিআর 1980s। আবার এটার শিফটটা কোথায় হবে? যেহেতু সরকার বদলে গেছে, এরা আবার হেভি ইন্ডাস্ট্রিজ। এই সময় কার সরকার? ইন্দিরা গান্ধীর সরকার, তাই ফোকাসটা আবার হেভি ইন্ডাস্ট্রি।
এই সময় ফেরা অ্যাক্ট আসে। ফেরা অ্যাক্টটা কি? ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট। কি কারণে এটা আনা হয়? ফরেন যে টেকনোলজি ট্রান্সফার সেইটাকে ইমপ্রুভ করার জন্য। এবং আরেকটা অ্যাক্ট আনা হয় এমআরটিপি, মনোপলিস্টিক অ্যান্ড রেস্ট্রিকটিভ ট্রেড প্র্যাকটিসেস। কি কারণে? যাতে যেই সমস্ত বস্তুগুলো হাউস হোল্ডের জন্য খুবই দরকারি, তার যেন কেউ হোর্ডিং করতে না পারে এবং সেইটার যেন মনোপলি না করতে পারে। যেমন ধরো বর্তমানে সিসিআই বলে একটা অর্গানাইজেশন এক্সিস্ট করে। তার কাজ কি? এইগুলো দেখা যে কোনো কোম্পানি টাকা দিয়ে অন্য কোম্পানিগুলোকে অধিগ্রহণ করে ওই সেক্টরে মনোপলি করতে চাইছে কিনা। যদি করতে চায় তাহলে ওই অধিগ্রহণটাকে আটকানো। এইগুলোর শুরুয়াত হয়েছিল এই অ্যাক্ট থেকে, এমআরটিপি, মনোপলিস্টিক অ্যান্ড রেস্ট্রিকটিভ ট্রেড প্র্যাকটিসেস অ্যাক্ট। কি কারণে? এই যে থ্রেশহোল্ড লিমিট যে ছিল অ্যাসেটগুলোর, সেইগুলোকে আটকানোর জন্য। আর আগের সরকারের যে পুরো পলিসিটা তো স্ক্র্যাপ করা যায় না, তাই টাইনি ইউনিট যার লিমিটটা ছিল 1 লাখ সেইটাকে বাড়িয়ে 2 লাখ করে দেওয়া হলো। তারপরে এলো 1991-এর ইকোনমিক লিবারালাইজেশনের সময়। তখন এলো নিউ ইন্ডাস্ট্রিয়াল পলিসি, 5th IPR। কে আনবে? অবশ্যই পিভি নরসিংহ রাও, মনমোহন সিং। এইখানে কি হলো? এই যে লাইসেন্সরা স্টার্ট হয়েছিল সেইটার শেষ করা হলো, প্রাইভেটাইজেশন করা হলো, গ্লোবালাইজেশন করা হলো, ইকোনমিক লিবারালাইজেশন হয়, ওই যে এলপিজি রিফর্মস। তারপরে এলো এফডিআই, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, সেটা করে দেওয়া হলো, প্রাইভেটাইজেশন করা হলো। অনেক যে পিএসইউ আছে সেখানে ডিসইনভেস্টমেন্ট করা হলো। ডিসইনভেস্ট করা মানে কি? ধরো একটা পিএসইউ ছিল, তার 100% মালিক ছিলাম আমি, সেখান থেকে আমি 20% বেচে দিলাম অন্য কাউকে। প্রাইভেট প্লেয়ার চলে এলো, আমার কাছে থাকলো 80%। আমি কে? আমি সরকার। তাহলে এই যে আমি 20% বেচে দিলাম, তার বদলে আমি কি পেলাম? টাকা। এই নিজের অংশীদারি কমানো, এইটাকেই বলা হয় ডিসইনভেস্টমেন্ট। ডিসইনভেস্টমেন্ট আর প্রাইভেটাইজেশনের ভেতরে সূক্ষ্ম একটা পার্থক্য আছে। যখনই 50%-এর নিচে থাকবে কার? প্রাইভেট প্লেয়ারের হোর্ডিং, তখন সেটাকে বলা হচ্ছে ডিসইনভেস্টমেন্ট। ওইটাই যখন 50%-এর বেশি হয়ে যাবে তখন আমি সেটাকে বলবো প্রাইভেটাইজেশন। আর আনা হলো জয়েন্ট সেক্টর। জয়েন্ট সেক্টর মানে কি? যেখানে পাবলিক আর প্রাইভেট তারা নিজেরা কাজ করবে, পার্টনারশিপ ফর্ম করে। বেসিক্যালি দুজনের ভেতরে কম্পিটিশন থাকবে না, তারা নিজেরা নিজেদের পার্টনার হিসেবে কাজ করবে। এবং দত্ত কমিটি 1973-তে এই জয়েন্ট ভেঞ্চার সেক্টরের এস্টাবলিশমেন্টের রেকমেন্ডেশন দেয়। এই আমার মোটামুটি ইকোনমিক প্ল্যানিং, 5 ইয়ার প্ল্যানিং আর আইপিআর নিয়ে যা বলার ছিল। এই রিলেটেড এমসিকিউ, ইউআইপি সবই রেসপেক্টিভ ফোল্ডারে আছে। তোমরা অবশ্যই পুরোটা ভালো করে গো থ্রু করবে। যদি কোনো জায়গায় আটকায় অবশ্যই আমাকে জানাবে। আর এই আইপিআরটা আমরা আবারও ভালো করে পড়বো যখন ইকোনমিতে আমরা এগ্রিকালচারের পরে ইন্ডাস্ট্রি চ্যাপ্টারটা পড়বো। তো ঠিক আছে, ভালো করে পড়াশোনা করো। আবারও কোনো একটা লাইভ ক্লাসে তোমাদের সাথে কথাবার্তা হবে। বাই বাই।